প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের গণিত পাঠে সবাইকে স্বাগত। তোমাদের নিশ্চয়ই গত পাঠের সেট সম্পর্কে ধারণা পেয়েছিলে। সেট কি, তার সংখ্যাটা চলো আর একবার দেখে আসি। আসলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমরা যা কিছু দেখি বা যা কিছু দেখি না বা যা কিছু চিন্তা করি সব কিছুই সেটের অন্তর্গত। যেমন বাস্তব সংখ্যার সেট, তোমাদের নবম দশম শ্রেণীতে যে বইগুলো আছে সে বইগুলোর সেট, এগুলো আমাদের সেটের অন্তর্ভুক্ত। এবার চলো, সেটকে সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন ABC অথবা XYZ, এবং সেটের উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আজকে সেট প্রকাশের পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়টি জানতে পারবে তা হলো সেট প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে বলতে পারবে এবং একই সেটকে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো কি আছে। একটা ঝুড়িতে কিছু ফল আছে। তোমরা লক্ষ্য করে দেখো তো এখানে কি কি ফল আছে। আমি তোমাদের সাথে সহায়তা করতেছি। দেখো, এখানে কলা আছে, আনারস আছে, আপেল আছে, কমলা আছে, আঙুর আছে, এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এই জুড়িটাকে যদি একটি সেট চিন্তা করো, তাহলে এই সেটের উপাদান হলো আনারস, কলা, আপেল, কমলা এবং আঙুর। এখন এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ জুড়ির সেটটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি A = আনারস, আপেল, আঙুর, কলা, কমলা এবং কামরাঙা, অর্থাৎ যতগুলো ফল আছে তাদেরকে নিয়ে আমরা একটা সেট গঠন করলাম। এই পদ্ধতিকে বলা হয় সেটের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একই উপাদান থাকলে কমা দিয়ে উপাদানগুলোকে আলাদা করা হয়, অর্থাৎ কমা দিয়ে আমাদেরকে উপাদানগুলোকে আলাদা করতে হবে। এভাবে সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো তালিকা পদ্ধতি। এবার আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। চিন্তা করে দেখো, আমরা যদি বলি জুড়িটিতে 6 ধরনের ফল আছে, তাহলে আমরা সেটের ভাষায় এটিকে কি বলতে পারি? আমরা বলতে পারি 6 ধরনের ফলের জুড়ির সেট। এটিকে একটু ভিন্ন উপায়ে লেখার চেষ্টা করি। দেখো, এ হলো আমাদের জুড়িতে 6 ধরনের ফল। এটিকে বলতে পারি X such that, এই যে দুটো ফোঁটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সেটের ভাষায় আমরা such that বলতে পারি, অর্থাৎ যেন। এটাকে বাংলায় বলতে পারি যেন। তাহলে আমরা পড়ব A = X such that X ফলের জুড়ির 6 ধরনের ফলের নাম, অর্থাৎ জুড়িতে যে 6 ধরনের ফল আছে সেই ফলের নামটা আমরা এখানে বলিনি। কি নাম আছে আমরা কিন্তু বলিনি, কিন্তু জুড়িতে 6 ধরনের যে ফল আছে সেটাই নির্দেশ করে এই এসের দ্বারা। এভাবে যেভাবে আমরা যে সেট প্রকাশ করি, এই পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এভাবে সেটকে শুধু সাধারণ ধর্মের দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলতে পারি? সেট গঠন পদ্ধতি। যেমন এই সেট গঠন পদ্ধতিতে সেটের সকল সুনির্দিষ্ট উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, আমরা যে ঝুড়িতে তোমাদের ফল দেখিয়েছিলাম, তালিকা পদ্ধতিতে সরাসরি ফলগুলোর নাম বলেছিলাম, কিন্তু গঠন পদ্ধতিতে শুধু বলবো ঝুড়িতে যে ফলগুলো আছে সেইগুলো। আমরা ঝুড়িটা দেখে সেখান থেকে ফলগুলো শনাক্ত করে তারপর তার উপাদানগুলো সেটে লিখতে হবে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ করা হয়
এক্ষেত্রে সাজ দ্যাট দ্বারা বোঝানো হয় এবং এই পদ্ধতিতে আমাদের যেহেতু কিছু শর্ত দেওয়া থাকে তাই এই পদ্ধতিকে রুল মেথডও বলা যায়। সেট গঠন পদ্ধতির আরও কিছু উদাহরণ দেখি চলো। এখানে সেট গঠন পদ্ধতির উদাহরণ a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট 7-এর গুণিতক এবং এক্স ইজ লেস অর ইকুয়াল 28। তোমরা কি জানো গুণিতক কি? নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে গুণিতক কি তোমরা জানতে পেরেছো এবং তোমরা সেই ধারণা তোমাদের আছে। অর্থাৎ 7কে যদি 1 দিয়ে গুণ করো হবে 7, 7কে যদি 2 দিয়ে গুণ করো হবে 14। এভাবে 7কে যদি আমরা 7 7 7 করে অর্থাৎ 7 7 করে বাড়াই তাহলে 7 থেকে আমাদের গুণিতক শুরু। তাহলে 7-এর গুণিতক 7 হবে, 14 হবে, 21 হবে, 28 হবে। এভাবে চলতে চলতে অনেক দূর আমরা যেতে পারবো। তাহলে আমরা কত দূর পর্যন্ত যাব? এক্স ইজ লেস অর ইকুয়াল 28, অর্থাৎ 28-এর মধ্যেই থাকতে হবে, 28-এর সমান হলেও হবে। তাহলে আমরা বলতে পারি এই এ সেটের উপাদান হবে 7, 14, 21 এবং 28। এবার আরেকটি সেট দেখো বি একটি সেট এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। এখানে দেখো কোনো লিমিটেশন নাই। তাহলে বেজোড় সংখ্যা কিন্তু আমরা জানি যে 1 থেকে শুরু হয়ে স্বাভাবিক যে বেজোড় সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত, যেমন 1, 3, 5, 7 এভাবে অসংখ্য সংখ্যা হতে পারে। তাহলে এই সেটটিকে আমরা বলতে পারি 1, 3, 5, 7 অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে। চলো এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। সেট গঠনের কয়টি পদ্ধতি আমরা পেলাম? আমরা এতক্ষণ তোমাদের সাথে দুটি পদ্ধতি আলোচনা করেছি। প্রথমেতে তালিকা পদ্ধতি এবং দ্বিতীয়ত সেট গঠন পদ্ধতি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি একটি বোর্ডে সেট লিখেছি এ ইকুয়াল টু 7, 14, 21, 28। এই সেটটিকে যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি, চিন্তা করে দেখো কি হতে পারে। কিছুক্ষণ আগেই তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ সংখ্যাগুলোর দিক তাকিয়ে দেখো যে এ সেটের উপাদানগুলো আমি লিখেছি 7, 14, 21, 28। এই সংখ্যাগুলো কিন্তু 7-এর গুণিতক এবং এর সীমাবদ্ধতা হলো 28 পর্যন্ত, অর্থাৎ 28-এর থেকে বড় নয়। তাহলে আমরা এই সেটটিকে যদি তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে কি লিখব? এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 7-এর গুণিতক এবং এক্স ইজ লেস অর ইকুয়াল 28। আশা করি এই গঠন পদ্ধতিতে সেটটি প্রকাশ করা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ভিন্ন একটি সেট দেখি। এখানে দেখো একটি সেট লেখা আছে এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক। এতক্ষণ আমরা তোমাদের গুণিতক নিয়ে কথা বলেছি, এখন গুণনীয়ক এই শব্দটিও তোমাদের সাথে খুব পরিচিত, কারণ তোমরা আগের ক্লাসগুলোতে এই গুণনীয়ক সম্পর্কে ধারণা পেয়েছো। গুণনীয়ক হলো, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি 28-এর গুণনীয়ক কী কী হতে পারে? 28কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোই হলো 28-এর গুণনীয়ক। যেমন 1 সব সংখ্যারই গুণনীয়ক, 2 দ্বারা 28কে ভাগ করলে হবে 14। তাহলে আমরা বলতে পারি 2 এবং 14 দুইটিই কিন্তু এই 28-এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়কগুলো আগে বের করি। দেখো আমরা 1 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে হবে 1 ইন্টু 28। যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 ইন্টু 14, কারণ 2 দ্বারা 28কে যদি ভাগ করি তাহলে 14 হবে। 3 দ্বারা ভাগ করা যায় না, কারণ ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলে হবে 4 ইন্টু 7। তাহলে দেখো 28কে ভাগ করে আমরা যে সকল সংখ্যা পেয়েছি 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 28-এর গুণনীয়ক হলো 1, 2, 4, 7, 14 এবং 28। তাহলে আমরা বলতে পারি বি সেটের উপাদান হবে 1, 2, 4, 7, 14 এবং 28।
এতক্ষণে আমরা দেখালাম একটি গঠন পদ্ধতি সেটকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। স্ক্রিনে একটি সেট দেখতে পাচ্ছ সি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান 11। তোমরা কি জানো মৌলিক সংখ্যা কি? সবাই জানো আশা করি, কারণ পূর্বের ক্লাসগুলোতে মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের ধারণা দেওয়া হয়েছিল। যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই সেগুলো হলো মৌলিক সংখ্যা। তবে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, কারণ 1 কিন্তু মৌলিক না। সেক্ষেত্রে আমরা বলতে পারি 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো এই সেটের উপাদান হবে। তাহলে আমরা লিখব 11 অপেক্ষা বা 11 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7। তাহলে আমরা বলবো সি ইকুয়াল টু 2, 3, 5, 7। শিক্ষার্থীরা, চলো এবার আরেকটি সেট দেখে নেওয়া যাক। ডি একটি সেট আছে। ডি সেটের উপাদান হলো এক্স সাজ দ্যাট 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক। গুণনীয়ক এবং গুণিতক আমরা আগের অঙ্কে আলাদা আলাদাভাবে তোমাদের সেটে দেখিয়েছিলাম, কিন্তু এই ডি সেটে গুণনীয়ক এবং গুণিতক দুটি শর্তই একই সেটের মধ্যে আছে। এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? এক্ষেত্রে আমাদের দুটি শর্তই মেনে চলতে হবে। তাহলে প্রথমে আমরা 12 এর গুণনীয়কটা বের করি। 12 এর গুণনীয়ক কীভাবে বের করতে হয় তোমরা কিন্তু আগের অঙ্কটিতেই আমি দেখিয়েছিলাম। এবার দেখে নাও, আরেকবার দেখাই। 12কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 12। যদি আমরা 2 দ্বারা ভাগ করি 12কে তাহলে হবে ভাগফল 6। যদি 3 দ্বারা 12কে ভাগ করি ভাগফল হবে 4। তাহলে আমরা বলতে পারি এই 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। আমরা লিখলাম সেটা। এবার আমরা দেখব 3 এর গুণিতক কি কি আছে। তোমরা জানো গুণিতক কিন্তু শেষ নেই, অর্থাৎ 3 এর গুণিতক 3 থেকে শুরু হয়ে 3, তারপরে 6, 9, 12, 15, 18 এভাবে আমরা অসীম পর্যন্ত চলে যেতে পারি। কিন্তু আমরা কতগুলো গুণিতক নেব এখান থেকে যে গুণিতকগুলো এই 12 এর গুণনীয়কের মধ্যে মিল আছে সেই গুণিতকগুলোই কিন্তু আমরা নেব, অর্থাৎ 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক এদের থেকে যে কমন উপাদানগুলো, অর্থাৎ দুটো শর্তই যারা মেনে চলে সেই উপাদানগুলোই হবে এই ডি সেটের উপাদান। তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু 3, 6, 12। কেন? খেয়াল করো, 3 দেখো 3 এর গুণিতক এবং 12 এর গুণনীয়ক। 6 কিন্তু এখানে আছে, দেখো 12 এর গুণনীয়কে আছে, আবার গুণিতকের মধ্যেও আছে, এবং 12 গুণনীয়কেও আছে এবং গুণিতকেও আছে। তাহলে আমরা ডি সেটকে লিখতে পারি 3, 6 এবং 12। আশা করছি তোমরা এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? প্রথমত সেট প্রকাশ করার পদ্ধতিগুলো এবং সেটকে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা। আশা করি আজকের এই পাঠে আমরা যা নিয়ে আলোচনা করলাম তোমরা খুব আনন্দ সহকারে বুঝতে পেরেছো। আজকের পাঠে পর্যন্তই। আগামী পাঠে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।